তো চ্যাপ্টার 3 বা তৃতীয় অধ্যায়, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা সম্পর্কে আমরা যখন 1 নাম্বার অধ্যায় পড়েছিলাম, প্রথম অধ্যায়, তখনই আমরা সবকিছু আলোচনা করেছি। তো প্রথম ক্লাস যেটা ছিল, তোমাদের যদি মনে হয় আমরা ভুলে গিয়েছি বা আমাদের মনে নেই, প্রথম ক্লাস যেটা করেছি সেটার ক্লাস রেকর্ডিং দেখে নেবে। আমি এখানে বেশি সময় দিব না। আমি বলবো যে কোথা থেকে তোমরা করবা। তোমাদের সংখ্যা রেখাও সেভাবে আসে না। সংখ্যা রেখার একটা জিনিসই আসে যে ধনাত্মক কোণ দিকে এবং ঋণাত্মক কোণ দিকে, ঠিক আছে, এটা আসে। এবং এই যে এইটা আছে, যে এইটা এটা নিয়ে একটু দেখবা, ঠিক আছে, যে পূর্ণ সংখ্যা আসলে আমাদের কি কি হয়। পূর্ণ সংখ্যা আমাদের ঋণাত্মক সংখ্যাও হতে পারে, ধনাত্মক সংখ্যাও হতে পারে, শূন্য হতে পারে, ঠিক আছে। আর শুধুমাত্র ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেটা, সেটা জাস্ট ঋণাত্মকই থাকবে। কিন্তু যখন অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবে, সেখানে আমাদের এই যে শূন্য সহ স্বাভাবিক সংখ্যাও থাকতেছে। তো পূর্ণ সংখ্যা মানে আমরা বুঝি যে একসাথে -2 হইতে পারে, মানে -2, বা আমাদের 2 এর সামনে যে মাইনাস চিহ্ন থাকে সেটা, বা +2 মানে শুধু 2 যেটা, বা শূন্য, এগুলো সবই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে পড়তেছে। অঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি কেউ বলে, সেই ক্ষেত্রে আমার শূন্য থেকে শুরু করে সবগুলো আমার হচ্ছে ধনাত্মক সংখ্যা, এক কথা, বা স্বাভাবিক সংখ্যা বলতে পারো, বা 1 2 3 4 এভাবে বলতে পারো, মানে শূন্যও থাকবে যখন তোমাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবে। পূর্ণ সংখ্যা বলবে, শুধু পূর্ণ সংখ্যা বললে সবই হবে। ঋণাত্মক পূর্ণ সংখ্যা বললে মাইনাস গুলো হবে, শূন্য হবে না। যখন অঋণাত্মক বললে শূন্য সহ 1 থেকে শুরু করে সবই হবে। স্বাভাবিক সংখ্যা বললে শূন্য বাদে 1 থেকে যা, মানে শূন্য হবে না, এক কথায় 1 থেকে শুরু করে যা হবে। তো এইটা জাস্ট মনে রাখবা। এছাড়া আমার মনে হয় and ইনশাল্লাহ চ্যাপ্টার 3 থেকে তোমাদের আর সেরকম কোনো কোশ্চেন আসবে না। এবং নাম্বার লাইন, যোগ বিয়োগ, এগুলো তো তোমরা সবাই পারো। এইখানে আমি এই কারণে সময় বেশি দিব না। এখানে করার মতো তেমন কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, তো আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে যে নিয়েছিলাম, ক্লাস 7 এর বই থেকে, এই যে আমাদের তো চতুর্থ অধ্যায় বীজগণিত রাশি শুরু করে দেওয়া হয়েছিল, বাট আমি ক্লাস 7-এর একটা ম্যাথ তোমাদেরকে বলেছিলাম যে বাকি রেখেছি, সেটা হলো 2.2 এর এই অঙ্কটা। এই অঙ্কটা আমি বলেছিলাম তোমাদের করিয়ে দিব, তাই না? সো এই ম্যাথটা আমরা যদি করতে চাই, কিভাবে করতে পারি? দেখো, আমার এখন যদি আমি এখান থেকে শুরু করে চ্যাপ্টার 4-এ চলে যাব, সমস্যা নেই। তো এখানে যদি আমি বলি যে দেখো, 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করে, মানে আমি 8টা আমলকির দাম পাচ্ছি 5 টাকা, আবার 6টা আমলকি বিক্রয় করার পরে দাম পাচ্ছি আমি 5 টাকা। তা আমি তোমাদেরকে বলেছিলাম যে যখন আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, লাভ এবং ক্ষতি, এগুলো তুলনা করব, তখন আমাকে সমসংখ্যক হইতে হবে এবং সমজাতীয় হইতে হবে। তো আমলকি আছে দুটাই, তো দুটাই সমজাতীয় হচ্ছে, বাট সমসংখ্যক মানে হচ্ছে একই সংখ্যার হতে হবে। বাট এইখানে আমি দেখতে পাচ্ছি যে 6 আছে হচ্ছে আমার বিক্রয় মূল্য, মানে বিক্রয় মূল্যের ক্ষেত্রে, বাট 8টি আমলকি আছে আমার ক্রয় মূল্যের ক্ষেত্রে। So, সবগুলোকে যদি আমি এখন একসাথে করি, তাহলে আমি কি পাই দেখো, যে আমি এটা এইভাবে লিখতে পারি যে আহ 8টি, দাঁড়াও, হ্যাঁ, 8টি না তো, আমলকি। উপরে। সবাই ক্লাস শুরু করার সময় সবাই মিউট করে ক্লাস শুরু শুরু করবে, আমি কতবার বলবো। দেখো, 8টি আমলকির ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে একটি আমলকির ক্রয় মূল্য হচ্ছে 5/8 টাকা, ঠিক আছে। আবার 6টির বিক্রয় মূল্য দেয়া আছে, তো 6টি আমলকির বিক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য জায়গায় বিক্রয় মূল্য আসবে 5 টাকা। তাহলে একটি আমলকি বিক্রয় মূল্য হচ্ছে 5/6 টাকা। তো তোমাদের কাছে এখন কোশ্চেন আমার এটাই, যে 5/8 আর 5/6 আছে, একটা হলো ক্রয় মূল্য আছে, একটা হচ্ছে বিক্রয় মূল্য আছে, দুটাই আমার ভগ্নাংশ আকারে আছে। আমি একবারই দেখে বলতে পারবো কিভাবে যে এখানে লাভ এবং ক্ষতি হচ্ছে। রাত আর আপনা কই মিলাই গেছে। আমি কিন্তু সবাইকে মিউট করে দেবো। আচ্ছা, দেখো, আমরা যখন পড়েছিলাম যে লাভ এবং ক্ষতি, তখনই আমরা বুঝতে পারবো যদি লাভ হয় তখন ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য থেকে কি বেশি না কম। কম হয়, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কি হয়, কম হয়, বিক্রয় মূল্য আমার বেশি হয়। আর যখন আমার ক্ষতি হয়, তখন বিক্রয় মূল্যটা কম হয়,
ক্রয় মূল্য থেকে। তো এইখানে এখন আমার বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য কম বেশি আছে, আমি এটা কিভাবে বুঝবো ভগ্নাংশের মাধ্যমে? খেয়াল করে দেখো, দুইটা ভগ্নাংশের আমার লবটা হচ্ছে 5। তো আমরা যখন 1.3-এ করেছিলাম, 1.3 অথবা 1.4 এইভাবে করেছিলাম, যে যখন আমাদের দুটি ভগ্নাংশে বা তিনটি ভগ্নাংশে যতগুলো ভগ্নাংশে থাকুক, যখন আমাদের লব একই রকম থাকে, যেই হরটা ছোট সেই ভগ্নাংশটাই বড় হয়। লব একই রকম থাকলে যেই ভগ্নাংশের হর ছোট হয় সেটাই আমাদের বড় ভগ্নাংশ হয়। তো এইখানে আমার লব আছে, হর আছে হচ্ছে 6 এবং 8, তো 6 হচ্ছে আমার ছোট, তাহলে বিক্রয় মূল্যটা কি হচ্ছে বেশি। হর ছোট, তার মানে ভগ্নাংশটা বড়, তার মানে কি বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য থেকে। তো যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হয় তখনই আমাদের কি হয়, লাভ হয় না? তাহলে লাভ সমান সমান হবে 5/6 বিয়োগ 5/8 টাকা। তাহলে আমি পাচ্ছি 8 এবং 6-এর লসাগু হলো 24। তাহলে এখানে আমি 4 দিয়ে গুণ করলে পাই 20, আর এখানে 3 দিয়ে গুণ করলে পাই 15। সে এত টাকা এখানে আমি পাচ্ছি 5/24 টাকা, সরি 24 টাকা আমার লাভ। তো লাভ আমি পেলাম। এখন আমাকে বলছে শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। তো শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করা তো আসলে পারি আমরা, সেটা তোমাদের হাতেই আমি দিয়ে দিলাম। জাস্ট এটা মাথায় রাখবা যে ক্রয় মূল্য আমার এখানে আছে 5/8, তাহলে আমি ভাবে লিখবো যে 5/8 টাকায় লাভ হচ্ছে 5/24। তাহলে 1 টাকায় লাভ কি কত হবে, 100 টাকায় লাভ তত হবে। তো এই ম্যাথটা তোমাদেরকে আমি করতে দিলাম, ঠিক আছে? তো এই ম্যাথটা তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক, এতটুকু আমি করে দিছি। এর পরের পার্টটুকু তোমাদের জন্য থাকবে SW, ঠিক আছে? 9 নাম্বার প্রশ্নের এতটুকু পর্যন্ত করেছি, এরপরে পার্টটুকু তোমাদের জন্য SW। আমি মুখে মুখে বলে দিচ্ছি, 5/8 টাকায় লাভ হচ্ছে 5/24। তাহলে 100 টাকায় লাভ কত, এটা করলেই আমার শতকরা লাভটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং শেষে অবশ্যই লিখে দিবা এত শতাংশ লাভ, এই কথাটা না লিখলে মার্কস কাটা যাবে। ওকে, আচ্ছা। তোমাদের আমি হচ্ছে একটা কোশ্চেন করছিলাম এইবার, যে কত পার্সেন্ট লাভ বা শতকরা কত লাভ বা ক্ষতি, একটা 1-এর 3 অথবা 4 নাম্বার প্রশ্নে, ঠিক আছে, শর্ট কোশ্চেনে। ওখানে আমি হচ্ছে লাভ বা ক্ষতি কথাটা উল্লেখ করে দিয়েছিলাম, তার মানে এখানে তোমাকে অবশ্যই লাভ কথাটা উল্লেখ করে দিতে হবে। এত শতাংশ লাভ, তুমি যদি যা শতাংশ দিয়ে রাখো মার্কস কিন্তু তুমি পাবা না, ঠিক আছে? শতাংশ লাভ, শতাংশ ক্ষতি, যেটাই হবে, ঠিক আছে, সেটা লিখতে হবে যখন তোমাকে লাভ বা ক্ষতি কথাটা উল্লেখ করে দেবে। তো লাভ বা ক্ষতি মানে তোমাকে এখানে চুজ করতে হবে যে আসলে লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে। আচ্ছা, গেল। তো চ্যাপ্টার 2.2 আমাদের ক্লাস 7-এর বইয়ে 2.3 যেটা আছে, এটা আসলে কত ইম্পর্টেন্ট না, আপাতত আমি স্কিপ করে যাচ্ছি। বাট যদি আমাদের হাতে সময় থাকে ইনশাল্লাহ আমি এখানে ব্যাক করবো। অতটা ইম্পর্টেন্ট না, বাট একটু হলে ইম্পর্টেন্ট। তো যখন আমাদের সময় ইনশাল্লাহ থাকবে তখন আমরা এটা নিয়ে আলোচনা করবো। তো আমরা এখন ডিরেক্ট চলে যাচ্ছি 4 নাম্বার অনুশীলনী এখানকার। ক্লাস 7-এর বইয়েরও 4 নাম্বার, আমাদের ক্লাস 6-এর বইয়েরও 4 নাম্বার। তো এখানে দেখা আছে যে বীজগণিত রাশির গুণ ও ভাগ, এখানে দেয়া আছে বীজগণিত রাশি। তো বেসিক্যালি আমরা ক্লাস 6-এর বইয়ে শিখতে পারি হলো বীজগণিত রাশির যোগ, বিয়োগ, কিছু ক্ষেত্রে গুণ। বাট ক্লাস 7-এর বইয়ে আমরা শিখতে পারি বীজগণিত রাশির গুণ ও ভাগ। কিন্তু তুমি আমার কাছে শিখতে পারবে একটি যোগ, গুণ, ভাগ, ঠিক আছে? তো আমি একবারই শুরু থেকে শেষ পর্যন্ত একবারই করে দিচ্ছি, দেখো আমরা এটা কিভাবে করি। আমি ধরো, তোমাদের তো এখানে অলরেডি পড়ানো হয়ে গেছে, আমি জাস্ট এখান থেকে জাস্ট কিছু জিনিস নিয়ে আসবো। সেটা হলো 4.1-এ আসলে সেরকম কিছু নাই, 4.2-তে আসো। সূচক, সূচক বলতে কি বুঝি? দেখো, আমি যখন টুয়াইস স্কোয়ার লিখবো বা 2 টু দি পাওয়ার 2 এটাকে বলা হয়, লিখবো, এটা মানে হচ্ছে 2 গুণ 2, ঠিক আছে? যখন আমি কিউব লিখবো, এখানে লিখবো আমি 2 গুণ 2 গুণ 2। তার মানে আমার উপরে উপরে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা দিয়ে বোঝায় হচ্ছে কতগুলো আমার 2 আসবে। সেখানে 3 আছে, এই কারণে আমি 3 বার 2 লিখতেছি, আর এদের গুণফলটা লিখতেছি, ঠিক আছে? এটাকেই হচ্ছে সূচক বলে, এটাকে আমরা সূচক বলতেছি। আর এখানে নিচে যেটা আছে সেটাকে ভিত্তি বলতেছি, ঠিক আছে? আর ইংলিশে এটাকে পাওয়ারও বলতে পারি। এখন বীজগণিত ভাবে যদি আমি চিন্তা করি, ধরো আমি বলতেছি যে A টু দি পাওয়ার 4, এটা মানে হচ্ছে এ গুণন এ গুণন এ গুণন এ, এইটাই, ঠিক আছে? A টু দি পাওয়ার 4 মানে এ গুণন এ গুণন এ।
তো এটাই হচ্ছে বীজগণিতীয় আমার হচ্ছে সূচক বলতে পারি, বা বীজগণিতের ভিত্তি বলতে পারি, ভিত্তি সূচক। এভাবে আমরা নর্মালি লিখে থাকি। আচ্ছা, তো তোমাদের এখানে কি কি ইম্পর্টেন্ট থাকবে সেটা একটু বলি। দেখো এখানে সরল করো বলছে, সরল করো মানে হচ্ছে দুটার গুণফল দিতেছে। তো গুণ করার আগে আমরা একটু গুণ করার সূত্রটা শিখি, গুণ করার সূত্র, ভাগ করার সূত্র, সেটা একটু শিখি। দেখো, আমি যদি বলি এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন, এখানে এ টু দি পাওয়ার এম মানে হচ্ছে, ধরো যে এ টু দি পাওয়ার এম, এম এর ভ্যালু ধরো যে আমি বলতেছি 2, আর এ টু দি পাওয়ার এন এর ভ্যালু ধরো বলতেছি আমি কিউব। ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? এম এর মান যেটা সেটা এন এর মান না, ব্যাপারটা হচ্ছে এইরকম। তো ধরো এ টু দি পাওয়ার এম এবং এ টু দি পাওয়ার এন, এদের যদি আমি গুণ করি, এদের যদি আমি গুণ করি, তাহলে হয় হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। একটা এক্সাম্পল দেখি আমরা, উদাহরণ। উদাহরণ ধরো আমি বলতেছি এ স্কোয়ার গুণন এ কিউব, এটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 2 প্লাস থ্রি ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 5। এখন কোশ্চেন হচ্ছে আসলে এটা কেন হচ্ছে এরকম। দেখো, এ টু দি পাওয়ার 2 এটা মানে কি? এটা মানে আমরা একটু আগে শিখলাম যে এ 2 স্কোয়ার মানে 2 বার 2, এ টু দি পাওয়ার 4 মানে 4 বার এ, তাহলে এ স্কোয়ার মানে কি 2 বার এ। আবার মাঝখানে একটা গুণফল আছে, সেটা গুণ দিলাম। আবার এ কিউব মানে কি 3 বার এ, তো 3 বার এ লিখলাম। তাহলে এখন দেখতে পাচ্ছেন 5 বার এ আছে, তাহলে 5 বার এ মানে আমার ভিত্তি একই আছে, এখানে ভিত্তি অবশ্যই এ, এ থাকতে হবে। এখন এখানে এ আছে জন্য আমি বলতেছি, একই ভিত্তি আছে জন্য আমি এখানে লিখবো এ। এবং আমার পাওয়ার কি হবে, যেহেতু আমার 5টা আছে এ, এই কারণে পাওয়ার হচ্ছে এ। তো এইটা সূত্রটা, তাই জন্য আমাদের ভ্যালিড। ঠিক আছে, যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি হয়, এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়। ফাইন। এখন ধরো আমাকে কেউ একজন দিছে যে এ টু দি পাওয়ার 2, টুটা একটু বাইরে চলে গেছে, এখানে দিতে হবে এ টু দি পাওয়ার 2 ইন্টু বি টু দি পাওয়ার 2, বা বি স্কোয়ার বলে, এটাকে আসলে এ স্কোয়ার আর বি স্কোয়ার বলে। ঠিক আছে, এ স্কোয়ার গুণন বি স্কোয়ার, এইটা আমি কি লিখবো? এটা কি আমি একবারে 2+2 লিখবো না কি লিখবো সেটা দেখো। তো এ স্কোয়ার বি স্কোয়ার, আমার এখানে ভিত্তি দেখো আলাদা আছে, আমার এ আছে এখানে ভিত্তি, এখানে বি আছে ভিত্তি। তো ভিত্তি যদি আলাদা হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা যোগ, মানে যোগ করার যে নিয়মটা, এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন, ভিত্তি দেখো এখানে এ ছিল, এই কারণে আমি এম প্লাস এন লিখতে পারছি, বাট এখানে ভিত্তি আলাদা, দ্যাটস ওয়াই আমি আর কিছুই লিখতে পারবো না। আমার যা আছে আমি তাই লিখবো, এ স্কোয়ার বি স্কোয়ার, অথবা এইভাবে লিখতে পারো এ বি হোল স্কোয়ার, তাও হবে, কোনো সমস্যা নাই। তো ভিত্তি অবশ্যই অবশ্যই একই রকম থাকতে হবে। এটা তো গেল গুণের ক্ষেত্রে, আমরা একটু ভাগে আসি। ধরো আমি বলতেছি এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, অথবা এভাবে বলতে পারি আমি এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, এটা বলা যায়। ঠিক আছে, তো এইটা সমান সমান আমি লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন। মানে ভিত্তি একই থাকবে, আমার পাওয়ারটা ধরো যে হচ্ছে আলাদা আলাদা আছে, সেই ক্ষেত্রে আমাদের পাওয়ার গুলোর বিয়োগফলটাই হবে। ধরো আমার এখানে আছে হচ্ছে এ কিউব ভাগ এ স্কোয়ার, এটা সমান সমান আমি লিখবো এ টু দি পাওয়ার 3 - 2 ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 1, আমরা পাওয়ার 1 কে আসলে লিখি না, তো এই রাখি। ঠিক আছে, এখন এটারও প্রমাণ আমি দেখবো। আমরা তো এখানে গুণের প্রমাণটা দেখাচ্ছিলাম যে কিভাবে হচ্ছে, আমরা এখানে ভাগের প্রমাণটাও দেখাবো। দেখো, এ কিউব মানে কি 3টা এ, 3টা এর গুণফল করলাম। এ স্কোয়ার মানে কি 2টা এর গুণফল করলাম। এখন কাটাকাটি করি, এই এর সাথে এই এ কাটা, এই এর সাথে এই কাটা, শুধু একটা এ থাকছে, তো দ্যাটস ওয়াই আসলে আমি একবারে এ লিখতে পারি। তো এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এখন কথা হচ্ছে, এখন এ কিউব বাই বি স্কোয়ার যদি থাকতো, তখন ওই আগের বারের মতোই সেম জিনিস, আমরা কাটাকাটি কিছু করতে পারতাম না, কারণ আমাদের ভিত্তি আলাদা। আমার এ বি সি ডি যদি আলাদা আলাদা হয়ে যায়, আমরা কিছুই করতে পারবো না, ভিত্তি একই রকম রাখতে হবে। এটা গেল। এখন ধরো কেউ একজন বললো যে এ স্কোয়ার প্লাস এ কিউব, এ স্কোয়ার প্লাস এ কিউব, এখানে যোগফল আমরা একটু পরে শিখতে পারবো। এ স্কোয়ার প্লাস এ কিউব আছে, এটা আমি কি করব? এটা আমরা কিছুই করার নাই, এটা জাস্ট যা আছে তাই থাকবে, এটার ভ্যালু এটাই। ঠিক আছে, তো যোগ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের ভিত্তি এবং সূচক একই রকম থাকতে হবে, তখনই আমরা যোগ করতে পারবো। যদি আমাদের ভিত্তি একই থাকে, সূচক আলাদা থাকে, তাহলে আমরা যোগ করতে পারবো না। অথবা আমাদের সূচক একই আছে, ভিত্তি আলাদা আছে, তখনও আমরা কিছুই করতে পারবো না, যা আছে তাই থাকবে। বাট যখন ভিত্তি এবং সূচক দুটাই সেম আছে, তখনই আসলে যোগ করতে পারতেছি। এবং যোগ আমরা কি করব? যোগ করব হলো এদের সামনে যা আছে, যেমন
এ স্কোয়ারের সামনে আমি জানি ওয়ান আছে, এ স্কোয়ারের সামনে জানি আমি ওয়ান আছে, এটাকে বলে সহগ। তো এইগুলোর সহগ গুলোই যোগ হবে। ধরো আমি বলতেছি a⁵ প্লাস, ধরো যে 6a⁵, ধরো এখানে 3 দিলাম, 3a⁵ প্লাস 6a⁵ প্লাস 4 স্কোয়ার, এটা আমি যোগ করব। এটা যোগ করতে গেলে দেখা যাবে যে 3 এবং 6 এই দুটো যোগ হবে। কারণ কারণ হচ্ছে আমার a⁵ এখানেও আছে, এখানে a⁵ আছে। তো আমি 3 এবং 6 এর যোগফল হলো 9, আর এদের সাথে যে আমার বীজগণিত রাশিটা আছে সেটা হচ্ছে a⁵ আর এর সাথে আমি 4a² রাখবো। কারণ কি? কারণ 4a² এবং a⁵ এটা সেম না। সামিউল বাসী মিউট করো। a² এবং a⁵ সেম না, ঠিক আছে, ওকে, সমস্যা নাই। তো যোগফল হচ্ছে এটা, বিয়োগফলের ক্ষেত্রেও সেম, আমি আর বিয়োগফলে গেলাম না। বিয়োগফলের ক্ষেত্রেও আমাদের সহগগুলোরই আসলে বিয়োগফল হয়, ঠিক আছে, সেম সূচক এবং ভিত্তি থাকতে হবে অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, গেল। আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাচ্ছি যে ধরো এটা তো আসলে 4.1 মনে হয় থাকার কথা, যে কতগুলো রাশি আছে, সহগ কি আছে, সবই আমরা বীজগণিত রাশি পদ এগুলো সম্পর্কে আই হোপ সবাই শিখতে পেরেছো। সহগ কাকে বলে, পদ কাকে বলে, দেন হচ্ছে রাশি কোনটা, দেন হচ্ছে তোমার কতগুলো পদ আছে, এগুলো হয়তো বা তোমরা জানো। তারপর আমি জাস্ট একটা জিনিস তোমাদেরকে বলে দিতে যাচ্ছি। ধরো ধরো আমি বলতেছি যে 4a⁵ মাল্টিপ্লাই, ধরো যে b⁻³ বা b³ বলা যায়, প্লাস 3a² ইন্টু 2b প্লাস c সাপোজ। এইখানে কতগুলো রাশি আছে, সরি কতগুলো পদ আছে এইটা একটা রাশিতে, এটা যদি কেউ বলে বের করতে, তাহলে আমরা কিভাবে বের করব? সহজ হিসাব, যে যতগুলো যোগ অথবা বিয়োগ চিহ্ন থাকবে ততগুলো, কি বলছি, যতগুলো যোগ অথবা বিয়োগ চিহ্ন থাকবে ততগুলো পদ আছে, যতগুলো যোগ অথবা বিয়োগ চিহ্ন থাকবে ততগুলো পদ আছে। দেখো খেয়াল করে, এখানে একটা যোগ আছে, এখানে একটা যোগ আছে, এবং আমরা জানি যখন আমরা 2+3 করি, এই 2 এর সামনে একটা যোগ চিহ্ন থাকে, এটা আমরা ইমাজিন করে নিই না? সেম এই ক্ষেত্রে আমরা যেহেতু এর সামনে কোনো চিহ্ন নাই, এটা সামনে একটা যোগ ইমাজিন করে নিচ্ছি বা চিন্তা করে নিচ্ছি। তাহলে কয়টা থাকতেছে? দেখো, 1 2 3, তিনটা পদ আছে। এখন তোমাকে যদি বলা হয় যে পদগুলো আলাদা আলাদা করো, তাহলে প্রথম পদ হচ্ছে 4a³ গুণন b³, দ্বিতীয় পদ হচ্ছে 3a² গুণন টোয়াইস বি, তৃতীয় পদ হচ্ছে c। ঠিক আছে, এটাই হলো আমাদের পদ নির্ণয় করার নিয়ম, যে যতগুলো যোগ এবং বিয়োগ চিহ্ন, ভাগ এবং গুণ না, কিন্তু আবার বলতেছি, যতগুলো যোগ এবং বিয়োগ চিহ্ন থাকবে ততগুলোই পদ থাকবে একটা রাশি, ঠিক আছে। সিরাজুম মির্জা। স্যার এখানে যেমন চলক তারপর সহগ এগুলোর কি ইংলিশ নাম জানা দরকার? জানা দরকার নেই, কারণ তুমি বাংলায় এক্সাম দিবা, ঠিক আছে। আর পরে যদি তুমি জানতে চাও যে হচ্ছে চলক মানে হচ্ছে তোমার ভেরিয়েবল, সহগ মানে হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট, ওকে। জি আচ্ছা, স্যার। আর সামিউল বাশির। স্যার এই যে এখানে এই সহগ নির্ণয় করার না যেটা এখন বললেন সেটা একটু বুঝি নাই। সহগ নির্ণয় করার কিছু বলিনি আমি, আমি হচ্ছে তোমাদেরকে বলেছি পদ নির্ণয় করার নিয়ম, ঠিক আছে। স্যার পড় নির্ণয় করতে স্যার হ্যাঁ আমি এখন একটু আগেই তো ক্লাসে ঢুকলাম, এতক্ষণে এই যে মানে জয়েন করতে হ্যাঁ, পারিনি সেজন্য আর কি। আচ্ছা, ক্লাসের রেকর্ডিংটা দেখে নিও ভাইয়া, এখন আচ্ছা রিপিট ঠিক করতে আছে। গেলে দেখা যাবে যে আমি শেষ করতে পারছি না। আচ্ছা, নুজহাত ওকে স্যার। স্যার স্যার আমাদের বল। কি ক্যারেটের জন্য 7-এর বই পড়তে হবে? হ্যাঁ, তুমি কি নতুন জয়েন করেছো? জি স্যার। হ্যাঁ, আমি ফার্স্ট ডেতেই বলে দিয়েছি ক্লাস 7 এর বইটাও পড়তে হবে, ক্লাস 7 এর বইয়ের পিডিএফটা ডাউনলোড করে নেবে, ওকে। আমার কাছে আচ্ছা, 7-এর বই আছে। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। তোমাদের ফ্রেন্ড মুতাসিম আস্ক করছে যে হচ্ছে p⁻m−m ভাগ p⁻m+n, এটা কিভাবে সলভ করবো। আচ্ছা, খেয়াল করে দেখো, ও বলতে যে স্যার p⁻m−n ভাগ p⁻m+n, এটা আমি কিভাবে সলভ করবো। আচ্ছা, p⁻m
এম মাইনাস এন এর এখানেও দেখো পি আছে, এখানেও দেখো পি আছে, তার মানে কি আমাদের ভিত্তি একই রকম আছে। তাহলে আমি ভিত্তিটাকে আগে লিখলাম, লেখা শেষ। এরপরে উপরে পাওয়ারটা কি আছে, এম মাইনাস এন আছে, লিখলাম। আমরা জানি যে ভিত্তি একই রকম থাকলে, ভাগ থাকলে আমাদের সূচক গুলো প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ হয়। তো প্রথমটা আমি লিখছি, এখন বিয়োগ করব কি দ্বিতীয়টা। দ্বিতীয়তে আমার সূচক কি আছে, এম প্লাস এন আছে না, তো আমি এটা মাইনাস দিয়ে, যেহেতু দুইটা আছে ভিতরে আমার এম প্লাস এন টাইপ আছে, তো আমি এখানে ব্র্যাকেট দিচ্ছি, দিয়ে এম প্লাস এন লিখলাম। লিখার পরে আমি এভাবে লিখবো যে পি টু দি পাওয়ার এম মাইনাস এন মাইনাস এম মাইনাস এন। তো এখন আমি দেখতে পাচ্ছি পি টু দি পাওয়ার এম এবং এম মাইনাস এম দুটাই আমি কেটে ফেলতে পারতেছি, এই এম এবং এম কাটা, তো দুইটা মাইনাস এন আছে, তো মাইনাস টুয়াইস এন, এটা আমি লিখতে পারি। বুঝতে পারছো? এই হলো আমাদের কাজ। আচ্ছা, গেল, এটা তো গেল হচ্ছে আমাদের ক্লাস সিক্স এর বই। দেখো ক্লাস সিক্স এর বই জাস্ট গুণগুলো করা লাগতেছে। আমি তোমাদেরকে একটু আগে এই যে একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে এ কিউব ইন্টু এ স্কোয়ার করলে এ টু দি পাওয়ার 5, এই যে এম প্লাস এন এর যে সূত্র, এগুলোই বলে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু তোমাদেরকে যদি বলি, ধরো যে এইটা যে 2a 3b² 4c 6a² 5b³ এটা দেখো অনেক কিছু করে এরা সলভ করছে। আমি তোমাদেরকে বলতেছি কিভাবে সলভ করবে। এটাকে তুমি খুব সহজে সলভ করতে পারো কিভাবে, দেখো যে 2a গুণন 3b² গুণন করতে আমাদের তো এত বড় জায়গা দিবে না, আমাদের তো জাস্ট এটা 1 মার্কের ম্যাথ। আমরা কি 1 মার্কের জন্য এত বড় জায়গা পাবো বা এত সময় পাবো? পাবো না। তো আমাদের কাছে শর্ট সময় যেহেতু, শর্টকাটে কিভাবে করবো, এভাবে লিখবো। দেখো 6a² প্লাস, সরি, মাল্টিপ্লাই 5b³ তো আমরা ফার্স্ট অফ অল সহগ গুলো যেগুলো আছে সহগ গুলোকে গুণ করবো। এখানে সহগ কোনগুলো আছে, সহগ গুলো হচ্ছে 2 3 4 6 5। কেউ যদি পারো একবারই মুখে মুখে গুণ করে লিখে ফেলতে পারো, সমস্যা নেই, অথবা এইভাবে লিখতে পারো 2 গুণন 3 গুণন 4 গুণন 5 লিখে ফেলছি। এরপরে আমাদেরকে ভিত্তি বুঝতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা ভিত্তি আছে, একটা হচ্ছে এ আছে, এটা বি আছে, এটা সি আছে। তো আমি ফার্স্ট অফ অল লিখলাম। তো এর সূচক গুলো কি কি আছে, যেহেতু সবগুলো গুণ আকারে আছে, তার মানে বুঝতে হবে যে সব যোগ হবে। তো এর সূচক কি আছে, ওয়ান আছে, তো আমি ওয়ান লিখলাম। এরপরে এখানে a² আছে, তার মানে আমি +2 লিখতেছি, শেষ। এরপরে আছে আমার বি, এখানে বি লিখবো। বি এর সূচক কি আছে, 2 লিখলাম। বি এখানে সূচক কি আছে, 3, তো +3 লিখলাম, যেহেতু গুণ আছে তাই আমি 3 লিখতেছি। এরপরে আছে কি সি, সি লিখলাম। এখন সবগুলো গুণ করলে আমরা এখানে পাচ্ছি 720। a1 + 2 হচ্ছে a³ b2 + 3 হচ্ছে b⁵ আর সি। দেখো a³ 720, a³ b⁵ সি আছে। তো দেখো 3 লাইনে ম্যাথটা করছে, যেখানে ওরা এতগুলো লাইন ব্যবহার করছে। তো ম্যাথটা এভাবে করবা, ঠিক আছে, সবগুলো এভাবেই করবা, এভাবে, এখানে কোনো ঝামেলা নাই, একবারে করে দিলে কোনো প্রবলেম নাই। তো 4.2 এ বেসিক্যালি এগুলোই আছে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে। তো এগুলো ইনশাল্লাহ পেরে যাবা। আচ্ছা, সদৃশ ও বিসদৃশ পদ, এই জিনিসটা একটু বুঝি আমরা, ঠিক আছে। সদৃশ এবং বিসদৃশ পদ বলতে আসলে কি বুঝায়, খেয়াল করে দেখো। সদৃশ পদ দেওয়া আছে 5a 6a, মানে সদৃশ পদ হইতে গেলে সহগ আমাদের একই রকম থাকতে হবে এমন কোনো কারণ নাই, ঠিক আছে। আমাদের সদৃশ হইতে গেলে সহগ আলাদা হইতেই পারে। দেখো এখানে 5a এবং 6a, এইটাতে 5 হচ্ছে সহগ, 6 হচ্ছে সহগ। তাহলে এই দুটার সহগ যেহেতু আমার আলাদা, কিন্তু তারপর আমি সদৃশ বলতেছি, তার মানে আমি বলতে পারি সহগ একই রকম না থাকলেও হবে। তো সহগ একই না থাকলেও আমি বলবো সেটা সদৃশ পদ। কিন্তু আমাদের যে এ আছে, এখানেও এ আছে, এইটা সেম থাকতে হবে। এখানে a² আছে, এখানেও a² আছে, সেম থাকতে হবে। এখানে a b(x) আছে, এখানেও x a b আছে। তার মানে কি বোঝা যাচ্ছে, যে আমাদের চলকগুলোর জায়গা পরিবর্তিত হলেও কোনো সমস্যা নাই, মানে a b c ও যা, a c b ও তা, b a c ও তা। তো সহগ আলাদা এবং জায়গা পরিবর্তিত হলেও কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে আরেক জায়গায়, সেটা হলো যদি বিসদৃশ পদে যাই। খেয়াল করে দেখো, এখানে আছে xy² আর এখানে আছে x²y। তার মানে কি এক্স এবং ওয়াই আছে, বাট এদের সূচকটা আলাদা। সূচক সেম থাকতে হবে, সহগগুলো থাকতে হবে। এখন যদি কেউ বলে যে, এই যে এখানে অবশ্য দেয়া আছে যে 5abx এবং 5aby, খেয়াল করে দেখো চলকগুলো abx আছে এখানে, এখানে চলক আছে aby, তার মানে চলক সেম নাই। আচ্ছা ধরো 5ab আছে আর 5abx আছে, এটাও কিন্তু বিসদৃশ পদ। কারণ কি এখানে ab আছে, এখানে ab আছে, বাট এখানে একটা এক্সট্রা x আছে, এখানে x নাই। দ্যাটস ওয়াই এটা বিসদৃশ পদ। এই দুটা হচ্ছে বিসদৃশ পদ, ঠিক আছে। এগুলো কিন্তু সত্য মিথ্যাতে অনেক বেশি আসে, অথবা শর্ট কোশ্চেনও আসে, বা এরকম এমসিকিউ তো দেয় যে সদৃশ পদটা কোনটা বা বিসদৃশ পদটা কোনটা, এটা লিখো। হ্যাঁ, এটা আসতে পারে,
ঠিক আছে। তো এইটা হলো সদৃশ পদ এবং বিসদৃশ পদের আচ্ছা, আব্দুল্লাহ আল জাকারিয়া। স্যার SW কোথায় দিব? এসডব্লিউ ফেসবুক পেজে দিয়ে দিবা। আচ্ছা, তোমাদেরকে যেটা আমি বলছিলাম যে যোগ করার ক্ষেত্রে, যে টোয়াইস এ প্লাস 4b প্লাস 5c ট্রাইস এ প্লাস টোয়াইস বি মাইনাস 6c। তো এটা দেখো যে এর সাথে এ যাবে, বির সাথে বি যাবে, আর সির সাথে সি যাবে। দেখো ওরা একসাথে আলাদা আলাদা করে এ এ একসাথে আনছে, বি আলাদা আনছে, সি আলাদা আনছে, কিন্তু সহগ গুলো জাস্ট বিয়োগ করছে। আমাদের এ বি সি কিন্তু এ বি সি এর জায়গায় রয়ে গেছে। কালকে দেখো 5a প্লাস 3b মাইনাস সি স্কোয়ার, 3a প্লাস 4b প্লাস 4c স্কোয়ার, এ মাইনাস 8b প্লাস টুয়াইস সি স্কোয়ার। তো এ বি সি স্কোয়ার সবগুলো সেম আছে, জাস্ট সহগ গুলোই পরিবর্তিত হচ্ছে। তো যোগ করা বিয়োগ করা এগুলো আই হোপ তোমরা সবাই পারো। তো এখানে কোনো সমস্যা নেই, জাস্ট বিয়োগ করার ক্ষেত্রে একটা জিনিসের সমস্যা আছে, যে এখানে দেওয়া আছে যে 5a প্লাস 4b মাইনাস 5c থেকে থ্রাইস এ মাইনাস 4b মাইনাস 6c বিয়োগ করো। এটা একটু খেয়াল করে দেখো, এটা দুই ভাবে করতে পারি আমরা। দুই ভাবে কিভাবে করতে পারি দেখো, 5a প্লাস 4b মাইনাস 5c থেকে, থেকে মানে আমি এখানে একটা মাইনাস দিব, দিয়ে আবার একটা ব্র্যাকেট দিচ্ছি, থ্রাইস এ মাইনাস 4b মাইনাস 6। তো এটাকে জাস্ট ব্র্যাকেটটা তুলে দাও, 5a প্লাস 4b মাইনাস 5c মাইনাস ট্রাইস এ মাইনাস মাইনাস এ প্লাস 4b মাইনাস এ প্লাস 6c। এখন জাস্ট এর সাথে এ, বির সাথে বি, সির সাথে সি করে ফেললেই হয়ে যাবে। তাহলে 5a মাইনাস ট্রাইস এ মানে হচ্ছে টুয়াইস এ, 4b প্লাস 4b মানে হচ্ছে 8b, মাইনাস 5c প্লাস 6c মানে হচ্ছে প্লাস সি। ঠিক আছে। তো দেখো এভাবে তুমি করতে পারো। আর বিকল্প পদ্ধতি যেটা ওরা করছে সেটাও করতে পারো, যে 5a প্লাস 4b মাইনাস 5c লিখলাম, ট্রাইস এ মাইনাস 4b মাইনাস 6c লিখলাম। তো নিচের যে রাশিটা থাকবে সেই রাশির সামনে যে চিহ্নটা থাকবে সেটা চেঞ্জ হবে। দেখো 6 এর সামনে মাইনাস আছে, মাইনাসের জায়গায় প্লাস হবে। 4b এর সামনে মাইনাস আছে, মাইনাসের জায়গায় প্লাস হবে। ট্রাইস এর সামনে প্লাস আছে, সেই প্লাসের জায়গায় মাইনাস হবে। সেটা চিন্তা করে দেখো, প্লাস 6c আছে আর উপরে মাইনাস 5c আছে, সেটা যোগ বিয়োগ করে আমি পাচ্ছি c। এখানে প্লাস 4b আছে, উপরে প্লাস 4b আছে, মিলে হচ্ছে 8b। নিচে মাইনাস 5a আছে, উপরে প্লাস 5a আছে, যেটা মিলে হচ্ছে টুয়াইস এ। তো যোগ বিয়োগ এগুলো জাস্ট সিম্পল, এগুলো তোমরা আই হোপ পারবা। এই যে উদাহরণ 18 এটা তোমরা দেখে নিবা। এখানে 4.3 তে আসলে সেরকম কোনো কিছু নেই, চ্যাপ্টার 4 সেরকম মানে কঠিন কিছু না, বাট ইম্পর্টেন্ট অনেক বেশি। ঠিক আছে। তো আমি মোটামুটি বেসিক সবগুলোই বলে দিয়েছি, ম্যাথ গুলো করার দায়িত্ব তোমার। ঠিক আছে, সবগুলো ম্যাথই তোমার একই রকমই, তো এখানে কোনো ভিন্নতা নাই। তো ভিন্নতা না থাকার কারণে তোমরা সবাই প্র্যাকটিস করো, সবগুলো ম্যাথ নিজে নিজে প্র্যাকটিস করবা। এখন আমি একটা জিনিস সেটা বলবো, সেটা হলো ক্লাস 7 এর বই তো আমরা দেখি, ক্লাস 7 এর বইয়ে কি আছে সেটা একটু দেখবো। ক্লাস 7 এর বই আসি আমরা। দেখো এখানে বলে দেওয়া আছে বীজগণিত রাশির গুণ ও ভাগ। গুণ এবং ভাগ সম্পর্কে আমরা অলরেডি দেখো এ টু দি পাওয়ার এই যে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন শিখেছি, যে এ টু দি পাওয়ার এম মাইনাস এন হয়, এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়। কিন্তু কিন্তু ধরো আমি বলতেছি যে এ টু দি পাওয়ার 0, এইটার ভ্যালু হচ্ছে 1, এইটার ভ্যালু হচ্ছে 1। এটা কেন? এটা কেন? আচ্ছা আমাকে একজন বলো দেখি যে 3 মাইনাস 3 কত? 0। 4 মাইনাস 4 কত? 0। সেরকম এম মাইনাস এম ও কিন্তু 0। তো আমি এ টু দি পাওয়ার 0 এর সমান সমান কি লিখতে পারি? এ টু দি পাওয়ার এম মাইনাস এম লিখতে পারি না? পারি। তো এ টু দি পাওয়ার এম মাইনাস এম মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এম। কেন? কারণ জিনিসটা চিন্তা করো রিভার্স, এই জিনিসটা চিন্তা করো রিভার্স, যে আহ যে দেখো এ টু দি পাওয়ার এম মাইনাস এন আছে, এটার জায়গায় আমি লিখতে পারবো এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন। তো এম মাইনাস এন কে লিখতে পারি এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন। তো সেম এ টু দি পাওয়ার এম মাইনাস এম কে লিখতে পারি এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এম। তো লিখলাম। তো আমরা জানি কি 2 ভাগ 2 এটা কাটাকাটি করলে কত হয়? 1 হয়। সেম ভাবে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এম কাটাকাটি করলে আমাদের 1 হয়। তার মানে এ টু দি পাওয়ার 0 মানেই হচ্ছে 1। তো তোমাকে যদি কেউ পরীক্ষা দেয় যে এ কিউব ভাগ এ কিউব, এটা মানে তো আমি কাটাকাটি করলে এমনি 1 পাচ্ছি, বাট যদি তোমাকে এ টু দি পাওয়ার 3 মাইনাস 3 দেয় সেটার বদলে আমরা আসলে 0, যেটা আসলে 1ই হচ্ছে। অথবা ধরো এরকম আসতেছে যে এ স্কোয়ার গুণন এ টু দি পাওয়ার 4 ভাগ এ টু দি পাওয়ার 3 গুণন এ গুণন এ স্কোয়ার, এটা কিছু আছে। তো এটা আমরা কিভাবে লিখবো? এই টাইপের কোন একটা ম্যাথ দিয়ে রাখছে ধরো পরীক্ষা, এটাই তোমার কোশ্চেন।
এটা আমি কিভাবে করবো? দেখো উপরে যেগুলো আছে সেগুলো আমরা উপরে, দেখো কি আছে, এ স্কোয়ার আছে, এ টু দি পাওয়ার 4 আছে, তার মানে 2 + 4 লিখবো। গুণ অবস্থায় আছে লিখলাম। নিচে যেগুলো আছে সেগুলোকে জাস্ট বিয়োগ করে দিব। -3, -1, -2। এই 3 এর জন্য 3, 1 এর জন্য 1, 2 এর জন্য 2, জাস্ট সামনে মাইনাস আসতেছে, কারণ কি এটা ভাগ অবস্থায় আছে। উপরে গুলো গুণ অবস্থায় আছে, নিচের গুলো এদের সাথেই ভাগ অবস্থায় আছে। তো এগুলো যোগ, আর এখানে আমার আসছে বিয়োগ। তো খেয়াল করে দেখো, a টু দি পাওয়ার 2 + 4, 2 + 4 কত হয়? 6, 6 - 3 কত হয়? 3, 3 - 1 কত হয়? 2, 2 - 2 কত হয়? 0। তো a টু দি পাওয়ার 0, আলটিমেটলি এটা আসলে 1 হচ্ছে। তো তুমি পরীক্ষায় ম্যাথ করলা, a টু দি পাওয়ার 0 রাখলা, এটা সমান সমান যদি তুমি 1 না রাখো, আমার মনে হয় মার্কস কাটবেন, মার্কস কাটা উচিত। ঠিক আছে? তো সবাই a টু দি পাওয়ার 0 আসলে, কখনো কাটাকাটি করলে a টু দি পাওয়ার 0 আসলে 1 লিখে ফেলবো। বুঝতে পারছো? a টু দি পাওয়ার 0 আসলেই আমরা ডিরেক্ট, কোনো কথা নাই, 1 লিখে ফেলবো। এটাই হচ্ছে আমাদের a টু দি পাওয়ার 0 ভ্যালু। ওকে। তো আরেকটা জিনিস আমরা একটু দেখি, সেটা হলো যদি মনে করো a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n থাকে, এটা আমরা লিখবো হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু n। কেন? সাপোজ কিউব আছে, এটা মানে কি জানি আমরা, a ইন্টু a, কিন্তু ধরো আমার a² এর উপর হোল কিউব আছে, এটা মানে আমরা কি জানবো? a² ইন্টু a², এটা সমান সমান আমি কি লিখতে পারি? a টু দি পাওয়ার 2 + 2 + 2, এটা আসলে a টু দি পাওয়ার 6। তো দেখো 2 আর 3 গুণ করলে কি হয়? 6ই হয়। সো a টু দি পাওয়ার m, এবং তার উপরে যদি n হয়, সেটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m ইন্টু n। যে দেখো একটা উদাহরণ এখানে দেওয়াও আছে, যে a³ স্কোয়ার, আমি a² কিউব দিচ্ছি, একই জিনিস। তো a³ স্কোয়ার মানে a³ ইন্টু a³, যেটা আসলে 3 + 3 করলে 6 হয়। তাহলে a3 × 2 লিখলো a টু দি পাওয়ার 6 কি হয়। অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে এটা। এই হলো আমাদের মোটামুটি ধারণা, এখানে আর বেশি কিছু নাই তোমাদের, সেরকম ভাবে আর কোনো কিছুই আসবে না, জাস্ট গুণ ভাগ এগুলোই হচ্ছে জাস্ট তোমরা করে আসবা। গুণ ভাগ যোগ এগুলোই জাস্ট লাগবে, এর থেকে বেশি কিছু আসবে না। ঠিক আছে? তো ধরো আমি তোমাদেরকে একটা করতে দিলাম, যে a³ × b² × c ইন্টু a টু দি পাওয়ার 4 × b × c³ ভাগ a টু দি পাওয়ার দিলাম ধরো, দেন হচ্ছে b³ × c²। তো এটা আমি কিভাবে সলভ করবো? ঠিক আছে, এটা আমি কিভাবে সলভ করবো? এটা সলভ করতে গেলে আমি ফার্স্ট অফ অল কি করবো, দেখো আমার ভিত্তিগুলো কি আছে, ভিত্তিগুলো আগে দেখবো, যে এ আছে, এ আছে, এ আছে। তো এগুলো আমরা কাজ করি, তাহলে এগুলা যদি আমি কাজ করি, দেখতে পাচ্ছি a³ আছে, এটা উপরে আছে, কিউব লিখলাম। a³ সাথে a টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাইড অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে a³ + 4 লিখতেছি। নিচে আমার ভাগ আছে a², তার মানে -2 লিখলাম। তো আমার এর কাজ শেষ। এখন বিতে আসো। বিতে আমি দেখতে পাচ্ছি b² আছে, বি আছে, এবং b³ আছে। তো বি এর কাজগুলো আমরা একসাথে করতেছি। তো b² লিখলাম, বি এর উপর 1 আছে, তো আমি 1 লিখলাম। নিচে আমার কিউব আছে, তো আমি -3 লিখলাম। এরপরে সি আছে, একটা সি আছে এখানে, এখানে c³ আছে, এখানে c² আছে। তো এটা আমি কিভাবে লিখবো? c1 + 3 - 2, এভাবে লিখলাম। তো এখন কাজ হচ্ছে এখানে গুণ যোগ বিয়োগ করে যা আছে সেটা আমি জাস্ট লিখে ফেলবো। তো এটা হচ্ছে a3 + 4 মানে হলো 7, 7 - 2 কত? 5। তো আমি এর পর 5 লিখলাম। b 2 + 1 কত? 3, 3 - 3 কত? 0। তো b টু দি পাওয়ার 0। c3 + 1 কত? 4, 4 - 2 কত? 2। তো c²। তো এখন এটাকে এইভাবে রেখে দিলে হবে? হবে না, কারণ কি আমরা জানি এইটা সমান সমান 0, এন্ড a টু দি পাওয়ার 5 মানে এবিসি। এবিসি মানে কি? a × b × c। তো a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 0 c² মানে কি? a টু দি পাওয়ার 5 × b টু দি পাওয়ার 0 c², এরকম কিছু না। আমাদের এটা লিখতে হবে না, আমি তোমাদেরকে জাস্ট এটা বুঝাই দিচ্ছি এটা কিভাবে করতে হবে। তো b টু দি পাওয়ার 0 মানে কি? এটা মানে হচ্ছে 1। তো আলটিমেটলি কি থাকতেছে? a টু দি পাওয়ার 5 × c²। এই লাইনের পরে ডিরেক্ট লিখবা হচ্ছে a টু দি পাওয়ার 5 c²। ঠিক আছে? তো যেখানেই আমরা 0 পাবো, সামথিং টু দি পাওয়ার 0, সেটাই হবে 1।
এখন যদি ধরো 2 টু দি পাওয়ার 0 আছে, এটা মানেও কিন্তু আসলে 1ই। ধরো 1 লাখ বা 1000, ধরো 1000 টু দি পাওয়ার 0, এটাও আসলে 1ই। তো দেখে মনে হচ্ছে 1000 সংখ্যাটা অনেক বড়, বাট এটার পাওয়ার যখন শূন্য দেওয়া থাকবে, এটা বুঝে নিতে হবে 1। বুঝতে পারছো? তো এই হলো আমাদের অবস্থা। এটাই হলো আমাদের মোটামুটি গুণের গুণের যোগের ভাগের বীজগণিত ভাবে। সাইফা জাহান। স্যার একটি প্রশ্ন ছিল বাইরে থেকে। আচ্ছা, বাইরে থেকে প্রশ্নগুলো থাকলে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে বলবা, তোমাদেরকে বলে দিচ্ছি না, হোয়াটসঅ্যাপে আমাকে পার্সোনালি মেসেজ করবা। বুঝা গেছে? সবসময় আসলে হোয়াটসঅ্যাপে সব মেসেজ পড়া হয় না, পার্সোনালি মেসেজ করলে আমি এসে রিপ্লাই দিতে পারি, ঠিক আছে? ওকে বুঝতে পারছো? আমার নাম্বারটা আমি তোমাদের হচ্ছে দিয়ে দিচ্ছি, দেখো যে 01614392020। ওকে, এই নাম্বারটা দিবে। আচ্ছা, সামিউল বাশির। আমার সামিউল বাশির, যার যে কোশ্চেন থাকবে, যাকে সুযোগ দেবো তাদের শেষ করবো, না হলে কিন্তু আমি পরের দিকে চলে যাবো, কারণ আমাদের হাতে সময় বেশি নাই, সব শেষ করতে হবে। স্যার এই যে আপনি এখন যে অঙ্কটা বোঝালেন এটা বুঝি নাই। চেক করে নিও, আমি হচ্ছে রিপিট করতেছি, এটা বুঝে নিও। পরে যদি বুঝতে না পারো, আমার এই যে নাম্বার আছে আমাকে, ঠিক আছে? আচ্ছা, সিরাজুম মির্জা। স্যার আপনি এখানে 1000-এর উপরে শূন্য দিচ্ছেন, তো এখানে ব্র্যাকেট দেওয়া লাগবে না? নাহলে তো শুধু শূন্যের উপরে মানে রুট মানে শূন্য না, বোঝায়, ব্র্যাকেট দেওয়া কেন লাগবে শূন্যর না? কেন শূন্যর উপরে তোমার হচ্ছে বুঝাবে? তুমি যদি এ বি, শোনো আমি বলি, জিনিসটা হচ্ছে এ বি, এটা মানে হচ্ছে এর সাথে বি গুণ অবস্থায় আছে। কিন্তু যখন তুমি জিনিসটা লিখতেছো 20 কাছাকাছি লিখতেছো, তার উপর যখন শূন্য দিতেছো, তার মানে বুঝে নিতে হবে এটা পুরোটার উপরে। তো তুমি 20 মানে কি 2 গুণ 0 এটা ভাবো, না 20 মানে পুরো 20ই ভাবো? পুরো বিশ। 20ই ভাবো না? তো এই 1000-এর উপর যদি আমি শূন্য দেই, তুমি বলতেছো যে ব্র্যাকেট দিলে স্যার ভালো হয়, হ্যাঁ দিতে পারো, কোনো প্রবলেম। বাট যদি কেউ না দেয়, স্টিল ওটা বুঝাচ্ছে 1000 টু দি পাওয়ার 0। বুঝা গেছে? জি এটা স্যার। শুধুমাত্র তখনই আমি ব্র্যাকেট দিতে হবে যখন আমার এ বি সি এই টাইপের কিছু, কারণ কি এ এবং বি যখন আমরা এ বি লিখি, সেটা আসলে এ গুণন বি বুঝায়, বাট 1000 গুণ মানে হচ্ছে 1 গুণন 0 গুণন 0 গুণন 0 বুঝায় না কিন্তু, ঠিক আছে? 1000 মানে কিন্তু আসলে 1000ই বুঝায়, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এই হলো অবস্থা। আচ্ছা, আহ আরেকটা জিনিস চিন্তা করো, ধরো যে আমি এরকম দিয়ে দিলাম 2a কিউব 4b স্কোয়ার 5c 6, ধরো যে a টু দি পাওয়ার 4, অ্যান্ড ধরো যে হচ্ছে বি, ভাগ হচ্ছে আমার ধরো 3c স্কোয়ার বি ইন্টু ধরো যে কোন একটা সংখ্যা 6 ধরো, বা হচ্ছে যে আমি ধরলাম যে 7/8, কিছু একটা দিলেই হয়ে যাবে, সমস্যা নেই, 8 দিলাম ধরো, 8 ac সামথিং সামথিং কিছু একটা থাকলো, সমস্যা নেই। তো এটা রাখলাম আমি, ধরো এইটা যদি এখন আমি করতে চাই, এটা কিভাবে করবো? তো এখানেও সেম রুল। আমরা যখন গুণ করছিলাম, তখন যে কি করতাম মনে আছে? একটু আগে আমরা গুণটা কিন্তু শিখেছিলাম, যে এই যে এই গুণটা, যে টু টু টুয়াইস এ টুয়াইস বি স্কোয়ার 4c 6a স্কোয়ার 5b, সবগুলোর গুণ। তখন আমাদের সহগগুলো একসাথে করছিলাম, সেম গুণ এবং ভাগ একসাথে আছে, সেই ক্ষেত্রে আমরা সহগগুলো একসাথে করবো। সহগগুলো কি কি আছে? যেটা গুণ অবস্থা সেটা গুণ রাখবো, 2 গুণ 4 গুণ 5 গুণ 6, যেটা ভাগ অবস্থা সেটা ভাগে রাখবো, 3 গুণ 8। ঠিক আছে, এটাই হলো কাজ। এরপরে কাজ হচ্ছে আমার a কিউব আছে, এ লিখলাম, কিউব আছে 3 লিখলাম, এর সাথে 3 এর সাথে এখানে আমার a টু দি পাওয়ার 4 আছে, তো +4 লিখলাম। নিচে কি কোথাও এ আছে? হ্যাঁ, আমি একটা জায়গায় দেখতে পাচ্ছি এ আছে, সেটা আমি লিখবো -1। কেন -1 লিখছি? আমার চিন্তা করো, প্রায় c স্কোয়ার বি, এটাকে আমি কি লিখতে পারি? 3 × c² × বি লিখতে পারি না? সেম 8ac মানে কি 8 × a × c লিখতে পারি। তো আসলে এগুলো গুণ অবস্থাতেই আছে। একটু আগে আমরা a² গুণন b³ × c², এটাকে আমরা কিন্তু a² b³ c²ও লিখতে পারতাম। তো মাঝখানে গুণ থাকুক আর না থাকুক, আমরা বুঝেই নেব এখানে গুণ অবস্থায় আছে। তো এই কারণেই আমি, দেখো এখানে এ যেহেতু আলাদা করে নিচে গুণ অবস্থায় আছে, তো এই কারণে আমি 3 + 4 -1 লিখতেছি। আচ্ছা, এরপরে আসো, আমি বি তে আসি। বি দেখতে পাচ্ছি এখানে 2 আছে, এখানে 1 আছে।
+1, নিচে একটা 1 আছে -1, শেষ। এরপর আসো সিতে, সি জাস্ট উপরে একটা 1 আছে, এখানে 2 আছে, +2, সরি প্লাস না, এখানে মাইনাস হবে, নিচে আছে যেহেতু তো -2, আর এখানে একটা সি আছে নিচে, তো এখানে একটা -1 হচ্ছে। এখন এরপরে আমার কাজ হচ্ছে এগুলো নিয়ে যে কাটাকাটি করা যাবে কোথায় কোথায়। দেখো 8 দিয়ে 4 কে কাটলে নিচে থেকে 2, এই 2 দিয়ে এই 2 কাটলে কাটাকাটি হয়ে যায়। 3 দিয়ে আমি 6 কে কাটতে পারি, সেটা হচ্ছে 2। তো দেখো সহগের কাজ যেগুলো আছে, সহগের গুণগুলো ভাগগুলো আমরা সহগের সাথে শেষ করে ফেললাম। শেষ। তো 5 আর 2 গুণ করলে হয় আমার 10, তো 10 সামনে থাকবে, শেষ। তো A3 + 4 হচ্ছে আমার 7, 7 থেকে 1 মাইনাস করলে হয় 6। B2 + 1 - 1 মানে বেসিক্যালি বি স্কোয়ারই হচ্ছে। আর সি 1 - 1 হচ্ছে 0, আমার থাকতেছে C⁻²2। তো এটা এভাবে রাখলেও হবে, অথবা কেউ যদি পারো 10A⁶ B² / C² লিখতে পারো, এখানেও C² এভাবে লিখতে পারো, অথবা এভাবেও দিতে পারো, কোনো প্রবলেম নাই। এখন আমি আসতেছি এই জিনিসটা নিয়ে, যে এটা কেন এরকম। আচ্ছা দেখো, C² বা A⁻², এটাকে আমি লিখতে পারি 1/A²। কেন লিখতে পারি এটা? ধরো আমি বলছি -2, এটাকে আমি কি লিখতে পারি? 0, ছোট হয়ে গেছে, 0 - 2 লিখতে পারি, তাই না? তো A², আর কি অ্যাকচুয়ালি এটাকে আমি কি লিখতে পারি? A⁻0 - 2। তো A⁻0 - 2 বেসিক্যালি A⁻m - m, এন্ড A⁻m - m মানে কি? A⁻m/n। তার মানে আমি এটা কি লিখতে পারি? A⁻0/A² লিখতে পারি। তার মানে কি? A⁻0 মানে 1 /A²। এগুলো বইয়ে দেওয়া নাই, এগুলো লজিক গুলো কেন হচ্ছে সেই লজিক গুলো আমি তোমাদেরকে এখানে শিখিয়ে দিচ্ছি। বইয়েও দেওয়া নাই, আমি জানি না কোথাও শিখতে পারবা কিনা, বাট এখানে আসলে লজিকটা আছে এটাই। বুঝতে পারছো? A⁻2 মানে হচ্ছে 1/A²। ঠিক আছে, এটা কেন? এই যে A⁻0/A² লিখতে পারি, A⁻0 মানে হচ্ছে 1, আর A² তো A² আছে। তো এভাবে আমরা এটাকে ইনভার্স বলা হয় ইংলিশে। ঠিক আছে, তো এইভাবে আমরা এটাকে লিখতে পারি। তো তোমাদের সবসময় যে হচ্ছে পজিটিভ আসবে, নেগেটিভ আসবে না, এরকম ধরো C⁻2 আসবে না, এটা ধারণা ভুল। তো যখন -2 আসবে সেটা -2 রেখে দিবা। মাইনাসটা আসছে মানে এমন না যে আমার ভুল আসছে, না, অবশ্যই ভুল আসে নাই, যেটা আসছে সেটা ঠিকই আসছে, সেটা -2 রাখবা। যদি মনে করো যে ওটা অপশনে নেই, ধরো যে তোমাদের পরীক্ষায় এরকম আসছে দিয়ে অপশন এ তে আছে, অপশন এ তো থাকবে না, কারণ এখানে এ তে আসছে, ধরো যে 1 নম্বর অপশন দেওয়া আছে এইটা, 2 নম্বর অপশন দেওয়া আছে অন্য কিছু। তুমি তো জানো যে এইটা আনসার আমার, তুমি জানো না এটা, কিন্তু আসলে তোমার আনসার হচ্ছে এইটা। তো এটা যদি এইখানে থাকে তাহলে অপশন এটাই হবে আমার উত্তর। ঠিক আছে, যে নিচে C⁻2 মানে হলো নিচে C² ভাগ হওয়া। বুঝা গেছে? এই হলো আমাদের বীজগণিত রাশি সম্পর্কে গুণ, ভাগ, যোগ এবং ইনভার্স যা আছে সব এর মধ্যে আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি 3বার বললাম, এর বাইরে হয়তোবা বীজগণিত রাশি নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না। ঠিক আছে, এর বাইরে ইনশাল্লাহ কোনো আর কোনো প্রবলেম থাকার কথা না। আমরা একটু 7-এর বইটা চোখ বুলাবো। আচ্ছা সামিউল বাসী, আর আপনি যে এখানে এই যে উত্তরের এখানে লিখলেন যে 10A⁶B² আর ডিভাইড C, এটা কি -2² হবে নাকি শুধু 2 হবে C²? স্কোয়ার আবার কি? আবার বলো, ভালোভাবে কথাটা বলো, কথা বুঝি নাই তোমার। এই যে স্যার আপনি এখানে উত্তরটা এই যে 10 লিখে A6 আর এখানে B2 লিখছেন উপরে, আর নিচে বি ভাগ স্কোয়ার, হ্যাঁ, দিয়ে C2 স্কোয়ার লিখছো, লিখছেন এখানে। হ্যাঁ। এই C2 এখানে কি মাইনাস হবে নাকি শুধু 2ই হবে? না, আমাকে দেখো, খেয়াল করে দেখো, আমি A⁻2 সমান সমান লিখছি 1/A², নট A-2। ঠিক আছে, A⁻2 1/A² বোঝায়। তো এটাকে আমি 10A⁶B² ভাগ C² লিখি, C⁻2 লিখি নাই। বুঝতে পারছো? এখন ধরো, আচ্ছা আমাকে একজন কেউ বলো তো দেখি, 1/C⁻2 এটা মানে কি হবে? একটু বলতে পারবা? না বলতে পারলে আমি করাই দেবো। হ্যাঁ, নুজহাত, নুজহাত নাওয়াল বলো। স্যার C⁻0 - 2। হ্যাঁ, C⁻0 - 2 তো আমি বলতে পারি, বাট এটা আসলে ওভাবে না। আমি বলি দেখো, এইটা যে 1/C⁻2 আছে, 1/C⁻2 মানে কি জানি আমরা?
1/c² না? একটু আগে আমরা শিখলাম যে a⁻² মানে কি 1/a², সেরকম 1/c² মানে হচ্ছে 1/1/c²। তো চিন্তা করে এটাকে যদি আমি এভাবে লিখতাম 1 ভাগ সি ওয়ান স্কোয়ার। বাই সি স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি 1 × c² বাই 1, যেটাকে আসলে 1 × c² যেটা পাই সেটা হচ্ছে c² পাচ্ছি। তো কোনো কিছু যদি নিচে টু দি পাওয়ার -2 থাকে সেটা বুঝে নিবা উপরে শুধু ওটা থাকবে, জাস্ট 2 থাকবে। মানে c⁻1/c⁻², বা 1/c⁻³ c⁻4 যাই থাকুক, এটা উপরে উল্টাই গেলে ওই 2 3 4 যা আছে তাই থাকবে সহগ হিসাবে, সরি চলো সূচক হিসাবে। বুঝতে পারছো? এই হলো অবস্থা। আচ্ছা, এখন অনেকে প্যানিক খায় কোন জায়গায় জানো? প্যানিক খায় হলো এইগুলো ম্যাথ। তোমাদের পরীক্ষায় এরকম দেওয়া থাকতে পারে, ইভেন একটা পরীক্ষা আসছিল খুব সম্ভবত 2019 সালে, আমার এক্স্যাক্টলি ইয়ারটা মনে নাই, তোমরা একটু চেক করে নিবা। এরকম একটা প্রশ্ন ছিল যে a0 × a² × a³ এই টাইপের কিছু ছিল, হয়তো বা সূচক গুলো আমি ভুল লিখতেছি, থাকতেই পারে, সমস্যা নেই। তো ইন্টু ধরো যে a⁴ এই টাইপের কোন একটা প্রশ্ন ছিল, a⁴, আচ্ছা এখানে আমি ধরো যে 6 দিলাম, ধরো এটা ছিল। তো এখানে a⁻0 এটা মানে আগে এটা বাদ, বাদ কেন? কারণ এটা ওয়ান এর সাথে কোনো কিছু গুণ করা মানে এটা তো এমনি বাদ হয়ে যাচ্ছে, এটা বাদ। তো a⁻0 এটাকে আগে আমাদের সরাই ফেলতে হবে, আর এটা সরাই ফেলাই হচ্ছে তোমার বুদ্ধিমানের কাজ। বুঝতে পারছো? তো যখনই a⁻0 দেখবা মাথায় একটা জিনিস আনবা, a⁻0 হোক সেটা a² হোক, সেটা b² হোক, সেটা c² হোক, 100² হোক, যেটাই হোক, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের অবশ্যই 1। ঠিক আছে, এখন ধরো একটা প্রশ্ন এরকম দিছে যে a² গুণন a⁶ গুণন 10⁻0 গুণন b² গুণন c², এটা কিছুটা দিলে, তো কেউ ভুলেও এটা লিখবা না, 2 + 6 b², সরি এটা লিখবা না। কেন লিখবা না? আগে আমি এটা লিখি, এটা আসলে এটা হবে না। কেন হবে না? কারণ আমার এই 10⁻0 দেয়া আছে, এটা মানে 1, এটা বাদ আগে, তো এটা আসলে আনসারটা হবে a⁸ b²c²। তো এটা প্রশ্ন দিয়ে দিতে পারে, এন্ড আমি চেষ্টা করবো তোমাদের পরীক্ষায় এটা চেক করার জন্য। ঠিক আছে, যে এটা আসলে আনসারটা হচ্ছে এটা। তো পরীক্ষা যদি আসে তারপরে আমাকে বলতে পারবা না যে স্যার আপনি তো এটা দেখাননি? অবশ্যই আমি এটা দেখাইছি। কোনো কিছুর পাওয়ার 0 থাকলে এটা অবশ্যই 1 হবে। সেটা নাম্বারের উপর, মানে সংখ্যার উপর যদি 0 হয়, সেটা যদি আমাদের চলকের উপর 0 হয়, এটা অবশ্যই ভ্যালু রাখে 1 হিসাবে। বুঝা গেছে? এটা নিয়ে কারো কোনো যাদের ডাউট আমি না শুনি, and পরীক্ষা যদি আসেও ইনশাল্লাহ সবাই পারবা। আচ্ছা, তো আরেকটা জিনিস ধরো, ধরো আমাকে একটা ম্যাথ দিতে এরকম যে 5a² প্লাস 6a³ এর সাথে 2a⁴ প্লাস 3a গুণ করো, এটা একটা প্রশ্ন দিচ্ছে। তো এটা আমি কিভাবে করবো? এটা একটা 7-এ বই আছে মোটামুটি। দেখো যে 5a² প্লাস 6a³ এর সাথে যদি গুণ করতে হয়, আমরা জানি এইভাবে গুণ করতে হয়। তো এগুলো গুণফল কিভাবে হয়? আমাদের গুণ করার নিয়ম হচ্ছে, আমি আমি এইভাবে ফলো করি, অন্য কেউ অন্যভাবে ফলো করতে পারো, সমস্যা নাই। আমি ফলো করি হচ্ছে প্রথম যে টার্মটা আছে, প্রথম যে আমাদের রাশিটা আছে, সেই রাশির সাথে দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে গুণ, এর সাথে এটা গুণ করব। করি ফার্স্টে যে 5a² প্লাস 6a³ এর সাথে আমি গুণ করব টোয়াইস a⁴। এরপরে কোন চিহ্ন বসবে? এরপরে চিহ্ন বসবে হচ্ছে দ্বিতীয় যে রাশিটা আছে সেই রাশির মাঝে যে চিহ্নটা আছে, এখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, যেহেতু প্লাস আছে তো আমি প্লাস দিচ্ছি, প্লাস প্লাস দিব। আবার প্রথম যে রাশিটা আছে সেটা লিখবো 5a² প্লাস 6a³ গুণন দ্বিতীয় রাশির দ্বিতীয় যে পদটা আছে সেটা, প্রাইস। তো এটা এখন জাস্ট গুণ করব। তো এখন আলাদা আলাদা করে যদি আমি গুণ করতে যাই, দেখো যে সেম ভাবে আর কি 5a² সাথে টোয়াইস a⁴ মাল্টিপ্লাই হবে, তাহলে 5 আর 2 গুণ করলে কত হয়? 10 হয়। a² সাথে a⁴, 2 + 4 কত হয়? a6, প্লাস 6a³ এর সাথে টোয়াইস a⁴ গুণ করলে কত হয়? 12, a⁴ 7, প্লাস
5a² সাথে টুয়াইস এ মাল্টিপ্লাই করলে হয় 15 a কিউব, প্লাস 6 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে হয় 8 a⁴। ঠিক আছে, এই হলো আমাদের অবস্থা, এটাই আমাদেরকে করতে হবে। এখন ধরো যে সামহাও এখানে গুণ করার পর দেখা যাচ্ছে যে এখানে a⁴ আসছে, এখানে ধরো কোথাও a⁴ আসছে, তখন আবার সেগুলো যোগ করতে হবে। তো যেখানে আমরা দেখতে পারবো সহগ একই, সরি সহগ বলতেছি, আহ, চলক একই এবং সূচক একই, যোগ চিহ্ন আছে, তার মানে এদের সহগগুলো যোগ করব। চলক একই, সূচক আলাদা, সহগ গুণ করব না। সূচক একই, চলক আলাদা, ওটা তো অবশ্যই গুণ হবে না, যোগ হবে না। ঠিক আছে, গুণ করার ক্ষেত্রে ভিত্তি একই, বা ধরো যে আমার চলক একই, সূচক আলাদা, গুণ করার ক্ষেত্রে সেটা যোগ হবে সূচক গুলো। চলক একই, তোমার চলক বা ভিত্তি যাই বলো, ভিত্তি একই, সূচক একই, তখনও যোগ, মানে গুণ করার ক্ষেত্রে যোগ, ভাগ করার ক্ষেত্রে ভাগ হবে, সমস্যা নাই। বাট সূচক একই আছে, বাট আমার ভিত্তি আলাদা আছে, তখন আমার কি হবে, যোগ, যোগ তো হবে না, বিয়োগও হবে না, গুণও হবে না, ভাগও হবে না। বেসিক্যালি ভিত্তি একই রকম না থাকলে কিছুই হবে না, এটা জাস্ট মাথা রাখবা। ঠিক আছে, এটা হলো আমাদের মোটামুটি গুণ করা, ভাগ করা, এগুলো আছে। সবগুলো ইম্পর্টেন্ট না, 7 এর বইয়ের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি অলরেডি দেখাই দিচ্ছি। ম্যাথ গুলো যে তোমার ধরে ধরে করবা, কোনগুলো করবা, এই যে ধরো যে ট্রাইস এ বির সাথে 4a কিউব গুণ করতে বলছে, তো এটা কিভাবে গুণ করবো, থ্রাইস এ বি গুণন 4a কিউব, এটা এরকম। তো আমি বলছি সবগুলো আগে গুণ করবো, তাহলে 3 আর 4 গুণ করলে কত হয়, 12। এ আছে, একটা আছে 1, সি আছে 3, আর বি, তাহলে কত হচ্ছে 12 a⁴ বি। ঠিক আছে, এটাই হবে। ওকে, এই হলো অবস্থা। তো এটাই হলো, তোমাদেরকে এভাবে করতে হবে। এর বাইরে আর মোটামুটি আর কোনো প্রবলেম থাকার কথা না। এই যে দেখো, আমি তোমাদের একটু আগে বলছিলাম যে a⁴ মানে হচ্ছে 1, খেয়াল করে দেখো, যে a⁴ হচ্ছে 1, সেটা a এর ভ্যালু যাই হোক, জিরো বাদে বাকি সবকিছু জিরো। কেন না, কারণ 0⁴ সেটা আসলে 1 হয় না, জিরো না, জিরো বাদে বাকি যত সংখ্যা আছে সব সংখ্যার উপর পাওয়ার যদি আমি জিরো দিই, সেটা হচ্ছে আমি বলতে পারি 1। ওকে, এটা গেল। দেন এখানে আর কোনো কিছু নাই, ভাগগুলো আসলে অত লাগে না, তো এটা কোনো করার দরকার নাই তোমাদের, জাস্ট গুণগুলো রাখবা। ভাগগুলো বলতে এই যে এই ভাগ যেগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট না। তো 4.1, 4.2 এগুলো আছে, বন্ধনী ব্যবহার তো তোমরা সবাই জানো, সেটা আমি বের হয়ে চলে আসলাম। ঠিক আছে, তো তোমাদের 4.1, 4.2, 4.3 ক্লাস 7 এর বইয়ে যেগুলো আছে সেগুলো একটু দেখবা, এবং ক্লাস 6 এর বইয়ে যে চ্যাপ্টার 4.1, 4.2, 4.3 আছে সেগুলোও দেখবা। আই হোপ এগুলো দেখলে তোমাদের চ্যাপ্টার 4 নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, মুতাসিম। হ্যান্ড রেজ স্যার, করছে। এটা মুখে বললে বুঝবেন না, তাই স্যার লিখে দিছি। আচ্ছা, মুখে বললে বুঝবো না, আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে আইমান শাহ মুনির। স্যার HW কি থাকবে? SW থাকবে হচ্ছে তোমাদের, এগুলো সবগুলো প্র্যাকটিস করবা, বাট যদি পার্টিকুলারলি বলো, তোমাদের SW থাকবে হচ্ছে ক্লাস 6 এর বইয়েই যাই আমি, ক্লাস 6 এর বইয়ের আহ এটা করবা 42 নাম্বার। ঠিক আছে, আর হচ্ছে তোমাদের ক্লাস 7 এর বইয়ের 2.2 এর 9 নাম্বার ম্যাথটার বাকি পার্টটুকু, যেটা আমি প্রথমে বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা মুতাসিম, তোমার কোশ্চেনটা কি এটা যে a⁴ 1/y ইন্টু b⁴ 2/z, এটা না? এটা সমান কত হবে, এটাই বলতো তোমার কোশ্চেন কি এটা? ইয়েস স্যার। আচ্ছা, এখানে তোমাকে আমি আগেই বলছি যে ভিত্তি যদি একই রকম থাকে তাহলে গুণ হবে, যেহেতু ভিত্তি আলাদা আছে তো এটা এরকমই থাকবে। বুঝা গেছে? অথবা তুমি যদি মাঝখানে গুণ চিহ্নটা না বাদ দিয়ে যদি তুমি চাও এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই, সেম। বাট ধরো আমার এখানে এ দিয়ে দিলাম, আমি সাপোজ এখানে আমি এ দিয়ে দিলাম, এইখানে এখন একটা কাজ আছে। কি কাজ? দেখো a⁴ 1/y মাইনাস টুয়াইস বাই জেড, এটা কিছু একটা হবে। তো এটা সমান সমান আমি আবার লিখতে পারবো কি, জেড এবং ওয়াই এর লসাগুটা আমি লিখবো ZY বা YZ। এখন জেড দিয়ে 1 মাল্টিপ্লাই করলে জেড মাইনাস টুয়াইস ওয়াই, এটাই হবে আর কি, যদি তুমি এ সেম রাখো, মানে তোমার ভিত্তি যদি সেম হয়। ঠিক আছে, আচ্ছা। সামিউল বাশির। স্যার আপনি এই যে 7 এর বই থেকে হোমওয়ার্কটা কি দিলেন? দুই দশমিক 7 এর দুই বই এর থেকে, নির্ণয় হচ্ছে 2.2 এর। আচ্ছা, আমি এখানে দেখাই, প্রথমে আমি একটা ম্যাথ করে দিয়েছিলাম,
আমলকির ম্যাথ, হ্যাঁ 9 নম্বরে যে আমলকির ম্যাথটা আছে সেই আমলকির ম্যাথের অর্ধেক পর্যন্ত আমি করে দিয়েছি, বাকি অর্ধেক তোমাদের জন্য এইচডব্লিউ এটা বলেছিলাম, ঠিক আছে? হ্যাঁ 9 নাম্বারটা করবো শুধু। হ্যাঁ 9 নম্বর থেকে। আচ্ছা সুমাইয়া জামান, একটু কাজ করো, তোমাদের নেক্সট ক্লাস শুরু হয়ে যাবে, আমারও নেক্সট ক্লাস নিতে হবে। স্যার আপনি যে লাস্টে অঙ্কটা করলেন ওটা তো গুণ আসিল, তাহলে বিয়োগ হলো কেন? কোথায় আমি বিয়োগ করছি? কোথায় লাস্টে বিয়োগ করছি? আহ আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ, এখানে যোগ হবে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাঁ এখানে যোগ হবে। যাই হোক এটা প্লাস হবে, ওকে বুঝা গেছে? ভেরি গুড সুমাইয়া জামান, এটা খেয়াল রাখছো, খুবই ভালো। আই হোপ তোমরা সবাই বীজগণিতীয় রাশির গুণফল, যোগফল, ভাগ, গুণ সব আমি চেষ্টা করছি আমার পক্ষ থেকে বোঝানোর, আই হোপ সবাই বুঝতে পারছো। এরপর যদি বুঝতে না পারো আমার নাম্বারটা তো তোমাদেরকে দেয়া থাকলো, সবাই আমাকে বলতে পারো, নক করতে পারো, ঠিক আছে? স্যার হ্যাঁ সামিউল বাসী, এটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নাকি এমনি এটা ফোন আমার নাম্বার? হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ওকে হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? ওকে, তো আজকে এখানে থাকলো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম